লকডাউন তো শেষ হয়েছে, কিন্তু করোনা তো নিশ্চয়ই শেষ হয়নি। ইতিহাসে কিরকম ছাত্র ছিলে আগে বলো? তাহলে বলা হয় যে হাফ অফ ইউর জব ইজ ডান। নিজেকে লাকি বলবে নাকি আনলাকি বলবে? খুব ইন্টারেস্টিংলি আমার অনেকগুলো চরিত্রের নাম। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel. Click the bell button for more updates. সবাই একটা কথাই বলছে, একটা কথাতে একমত, সেটা হচ্ছে যে তানসিনের তানপুরায় তোমার যে ফিচার্স, তোমার যে লুক দুর্দান্ত হয়েছে, ভেরি শার্প। আচ্ছা, আর সবাই খুব প্রশংসা করেছে তোমার, শুধু শুধু তোমার আই থিঙ্ক ফ্যানরা, যারা তোমার ফ্যান নয় তারাও প্রশংসা করেছে, এটা একটা কিন্তু বড় ব্যাপার। দ্যাটস আ সুইট থিং। আই থিঙ্ক এটার জন্য দের আর কাপল অফ পিপল যাদেরকে আমার থ্যাংক ইউ বলা উচিত। দু তিনজন মানুষকে। এক নম্বর হচ্ছে সৌমিক দা, মানে সৌমিক চট্টোপাধ্যায়, যিনি ডিরেক্ট করেছেন। কারণ সৌমিক দা ওয়াজ ভেরি অ্যাডামেন্ট যে আমার চুলটা একটা পার্টিকুলার ভাবে কাটা উচিত। হি হ্যাড আ হেয়ার স্টাইল ইন মাইন্ড। আর আমি দাড়িটা কতটুকু রাখবো, তার বেশি রাখবো না, এই কয়েকটা জিনিস সৌমিকদার মাথায় আমার চরিত্রটা নিয়ে অলরেডি ছিল। যে চরিত্রটা হ্যাঁ, কিরকম হেয়ার স্টাইল স্পোর্ট করবে, কতটুকু স্টাবল রাখবে, সেইটা হ্যাঁ, করা হয়েছিল। জয়ন্তী যে আমাদের স্টাইলিং করেছে, আহ, তো জয়ন্তী ক্রিয়েটেড দ্য লুক দ্যাট আই এম ক্যারিং থ্রু আউট দ্য সিরিজ। মানে আলাপের যে লুকটা আমি ক্যারি করছি সেটা জয়ন্তী ক্রিয়েট করা। তো জয়ন্তী, সৌমিক দা আর শাহানাদি। কারণ শাহানাদি ফাইনাল অ্যাপ্রুভাল দিয়েছে যে কোনটা দেখতে ভালো লাগছে আর কোনটা দেখতে ভালো লাগছে না। যেমন খোঁজের সময়, হ্যাঁ, খোঁজে সায়ন বোসের লুক কি হবে ওয়াজ অ্যাবসলিউটলি অর্কোস ডিসিশন। কারণ আচ্ছা, অবভিয়াসলি অর্ক খোঁজ লিখেছিল, অর্ক সায়ন বোসকে তৈরি করেছে। এবার আমার বেশিরভাগ ক্ষেত্রেই কাজে একটা স্টাবল থাকে, একটা দাড়ি আমি রেখে থাকি, বা আমার ডিরেক্টররা চায়, ক্রিয়েটিভরা চায়। খোঁজের সময় যেমন অর্ক একেবারেই দাড়িটা চায়নি। হি ওয়ান্টেড শাইন বোস টু বি অ্যাজ ক্লোজ টু ক্লিন শেভেন অ্যাজ পসিবল। মানে হয়তো শেভ করলে পরের দিন যতটুকু দাড়ি থাকে সেই দাড়িটা চেয়েছিল। আর আচ্ছা, খুবই নর্মালি কেপ্ট চুল, মানে কোনো স্টাইলাইজ করা চুল কাটা না। কারণ খুব খুব স্বাভাবিক একটা পাশের বাড়ির ছেলে, খুব মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, ছোট শহর থেকে চাকরিতে জয়েন করা, পোস্টিং পাওয়া। তো হি থট দ্যাট দ্যাট ইজ হাউ হি ওয়ান্টেড দ্য ক্যারেক্টার টু লুক। তো আমরা সেটা ট্রাই করেছিলাম, আর বাই গডস গ্রেস সবার সেটা পছন্দ হয়েছিল। বা ইচ্ছে নদীর সময়, ইচ্ছে নদীর স্টাইলটা, মানে ইচ্ছে নদীতে অনুরাগ কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে, তার পেছনে লীনাদির প্রচুর অবদান ছিল। মানে লীনা গাঙ্গুলি আমাদের লেখিকা এবং আমাদের প্রডিউসার। তো লীনাদির প্রচুর অবদান ছিল, মানে স্টার জলসার টিমের প্রচুর অবদান ছিল, আর তারপরে আমিও নিজের কিছু ইনপুট দিয়েছিলাম। সেখান থেকে অনুরাগের একটা প্যাটার্ন তৈরি হয়, একটা স্টাইল ক্যারি করতে শুরু করে অনুরাগ। মেঘনাথ বধ রহস্যে আমার যে চরিত্রটা ছিল রিক, তাতে অনিক দত্তর প্রচুর অবভিয়াসলি অবদান ছিল, যে অনিকদা কিভাবে রিকের চরিত্রটা দেখেন। সুচিস্মিতা দি, মানে আমাদের সবারই পরিচিত মুন্নিদি, মুন্নিদির প্রচুর কন্ট্রিবিউশন ছিল, কারণ মুন্নিদি ওয়াজ স্টাইলিং মি আপ ফর দ্য ক্যারেক্টার। তো মুন্নিদির দাবি ছিল যে আমি চুলটা একটু বড় করবো, এরকম কপালের ওপর পড়ে থাকবে আনকেপ্ট, কামাবো না। তো সেইভাবে এই শি দেন স্টাইল। তো প্রত্যেকটা চরিত্রে যখন আমরা চরিত্রগুলো তৈরি করি, বা ধরো অফলেট রোদ্দুরের চরিত্রে যখন প্লে করছিলাম, একদম ইনিশিয়ালি যেরকম ভাবে রোদ্দুরকে শেপ আপ করা হয়েছিল, চশমা পড়বে, খুব মিষ্টি সাধারণ একটা ছেলে। এভরি টাইম উই ট্রাই এন্ড প্লে আ ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটার একটা একটা পুরো ধাঁচা তৈরি করা হয়। তো সেই ধাঁচাটা অনেকের কন্ট্রিবিউশন, আমার একার কন্ট্রিবিউশন থাকে না তাতে। যিনি লিখছেন, যিনি শুট করবেন, মানে ডিরেক্টর, যিনি স্টাইল করছেন, আমাকে সবার মিলে একটা ক্যারেক্টার তৈরি হয়। আর আমি চেষ্টা করি তাতে যতটা ফিনিশিং টাচ দেওয়া যায় আমার তরফ থেকে। তো আই থিঙ্ক তানসিনে তানপুরার ক্ষেত্রেও আলাপের চরিত্রটা হ্যাজ গন থ্রু দিস ইনপুটস ফ্রম আ লট অফ পিপল। মানে হইচইয়ের ক্রিয়েটিভ টিমের লোকজন, আমাদের ডিরেক্টর, আমাদের স্টাইলিং করেছেন জয়ন্তী। সেই সব কিছুর পরে আমার হয়তো কিছু ফিনিশিং টাচ দেওয়া ছিল, মানে যাতে চরিত্রটাকে আমি নিজের মতন করে দাঁড় করাতে পারি। আর আই এম ভেরি হ্যাপি যে পিপল হ্যাভ লাইক দ্য ওয়ে আলাপ লুকস। বিকজ যদি একটা মানুষকে চরিত্রের মতন দেখতে লাগে, বা যদি চরিত্রটাকে কেমন দেখতে লাগছে সেটা যদি মানুষ অ্যাকসেপ্ট করে, তাহলে বলা হয় যে হাফ অফ ইউর জব ইজ ডান, আচ্ছা। বেশিরভাগ ক্ষেত্রেই। তো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু সিইং যে এবার আলাপকে মানুষ কিভাবে ভালোবাসে বা কিভাবে মেনে আলাপ নেয়, করে, কিভাবে আলাপের সঙ্গে আলাপ করে। আলাপ আলাপ, করে। আলাপ আবার মিত্র, হ্যাঁ, মানে বন্ধুত্বের আলাপ একবারে মিত্র, হ্যাঁ। ইনফ্যাক্ট আরেকটা খুব মজার ব্যাপার, আহ, আমার লাইফে এরম নানান চরিত্রের দিয়ে নামের একখানা সিকোয়েন্স তৈরি হচ্ছে বলে আমার মনে হয়। তো সেটা এ দিয়ে বলতে সেটা পারো, এ দিয়ে। হ্যাঁ, তো সেটা অনুরাগী হোক, বা সেটা মানে রোদ্দুরের ভালো নাম অয়নদীপ দেখেছিলাম আমরা,
অয়নদীপী হোক বা এখন আলাপ হোক, তো খুব ইন্টারেস্টিংলি আমার অনেকগুলো চরিত্রের নাম প্রায় পর পর এ দিয়ে দেখতে পাচ্ছি আমি। আর তাদের সবার জীবনে সঙ্গীতের একটা ইম্পর্টেন্ট পার্ট থেকে যাচ্ছে। তো দিজ আর দ্য টু কমন ফ্যাক্টরস দ্যাট আই ক্যান সি আর কি। এই মানে এই সূত্রেই আমার মনে পড়লো যে তোমার তোমার চরিত্রগুলো মধ্যে এই প্রথমবার তুমি এমন একটা ক্যারেক্টার প্লে করতে যার সঙ্গে ইতিহাসের খোঁজ করতে। ইতিহাসে একদম একদম একদম। তুমি ইতিহাসে কিরকম ছাত্র ছিলে আগে বলো। না, তুমি যদি আমার স্কুল লাইফের কথা বলো বা আমার পড়াশোনার ক্ষেত্রে গিয়ে তুমি আমাকে যদি জিজ্ঞেস করো যে আমার ইতিহাস কেমন ছিল, তাহলে আমায় বলতে হবে যে আমি ইতিহাসে একদম পাতিহাস ছিলাম। তো তো বাট এট দ্য সেম টাইম যখন আলাপ নিয়ে কাজ করা শুরু হয়, আমাদের যিনি লিখেছেন, যার মূল গল্প তানসেনের তানপুরা, সৌগত সৌগত বসু। তো সৌগতর প্রচুর রিসার্চ আছে এই সাবজেক্টের পেছনে। সৌগত ইজ এ মিউজিশিয়ান হিমসেলফ, ওর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে প্রচুর পড়াশোনা, প্রচুর জ্ঞান। এই সাবজেক্টটা ওর লেখা, সুতরাং এই সাবজেক্টের প্রত্যেকটা চরিত্রগুলো যেভাবে অন্তর্ধানে বেরোচ্ছে, যেভাবে এগোচ্ছে, যেভাবে নানান ফেজে চরিত্রগুলো নানান শেড তৈরি হচ্ছে, সেগুলো সবটাই ওর মুখদর্পণে। তো আমার তানসেনের তানপুরা করার সময় যে হিস্ট্রির সম্মুখীন হতে হয়েছে বা যা যা আমাকে জানতে হয়েছে ক্লাসিক্যাল মিউজিকের ব্যাপারে, সেই সবগুলোর পেছনে আবার সৌগতের প্রচুর অবদান। কারণ আমার যা যা প্রশ্ন ছিল আমি সেগুলো নিয়ে সৌগতকে প্রচুর জ্বালিয়েছি, প্রচুর ডিস্টার্ব করেছি। হঠাৎ হঠাৎ সিনের মাঝখানে র্যান্ডম একটা প্রশ্ন নিয়ে ফোন করেও, হয়তো তখন অন্য একটা কাজের মধ্যে বাড়িতে বা অন্য কোথাও মিটিং করছে অন্য কোনো প্রডিউসারের সঙ্গে, হঠাৎ করে আমি ফোন করে ফেলতাম, ফোন করে ডিস্টার্ব করতাম যে আমি এখানে আটকে গেছি, আলাপ এখানে এটা করতে যাচ্ছে, এই এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে এইটার মানে কারণটা কি, এটা লিঙ্কটা কোথায় গল্পে। তো এবার অ্যান্ড আই মাস্ট হ্যাভ টু সে যে ওর কিন্তু অদ্ভুত পেশেন্স আর অদ্ভুত ডেডিকেশন ওর সাবজেক্ট নিয়ে। মানে যেহেতু মূলত ওর লেখা গল্পটা ওর অরিজিনাল গল্প, তাই ওর লেভেল অফ ডেডিকেশন ওয়াজ হিউমাঙ্গাস। তাই ও যে কোনো সময় যে কোনো জায়গায় বসে, বাড়িতে, বাইরে, অন্য মিটিং এর মাঝখানে, অন্য প্রডিউসারের সঙ্গে মিটিং এর মাঝখানে, আমার এই কলগুলো এই গোটা 3 মাস ধরে আমরা শুটিং করেছি, তাকে এন্টারটেইন করেছে। আর প্রত্যেকবার টু হিজ বেস্ট পসিবল এফোর্টস আমায় বুঝিয়েছে যে আমার যে যে প্রশ্ন তার সঠিক উত্তর বা দ্য রাইট ওয়ে অফ লুকিং অ্যাট দ্য সিচুয়েশন ফ্রম আলাপস পয়েন্ট অফ ভিউ কি হবে। অ্যান্ড হি কেপ্ট ডুইং দ্যাট। হয়তো ইনিশিয়ালি হয়তো আমার বেশি প্রয়োজন পড়ছিল, কারণ ইনিশিয়ালি আমারও আলাপকে জানা একটু একটু করে হচ্ছিল। যেরকম হয় আমরা যে কোনো চরিত্র যখন বাঁচা শুরু করি, প্রথম কয়েকটা দিনে আমরা আরো বেশি করে জানতে পারি আলাপকে, আস্তে আস্তে সেটা আরো আরো বাড়ে, আস্তে আস্তে আলাপকে আমি আপন করে নিয়েছি। বাট সেইটা করতে যতটুকু সময় লেগেছে ততটুকু সময় তো আমি ডিস্টার্ব করে মেরেছি একেবারে সৌগত। মানে অত অত ডিস্টার্ব করবো আমি নিজেও বুঝতে পারিনি ওকে। বাট হি ওয়াজ ভেরি কাইন্ড, হি ওয়াজ ভেরি সুইট। আই মাস্ট সে যে ইনফ্যাক্ট আমি তানসেনের তানপুরার টিজার আর ট্রেলার দুটোরই কমেন্ট সেকশনে দেখছিলাম যে অনেকে জিজ্ঞেস করেছে যে এরকম যখন আমরা ইতিহাস এর উপর বেস করে একটি সাবজেক্ট নিয়ে কাজ করছি, বা যখন তাতে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এত ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে, তো এটা নিয়ে যথেষ্ট পড়াশোনা করা হয়েছে কিনা। দ্যাট ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দ্যাট ওয়াজ রেজড বাই আ লট অফ পিপল। আর এইটার জন্য আমাকে বলতে হবে যে সৌগত হ্যাজ ডান আ ব্রিলিয়েন্ট জব। অ্যান্ড দ্য ফ্যাক্ট যে সৌগত নিজের একখানা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের ব্যাকগ্রাউন্ড আছে, সৌগত নিজে স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ মিউজিশিয়ান আমাদের ইন্ডাস্ট্রিতে। ও মিউজিক ক্রিয়েট করতো, মিউজিক কম্পোজ করতো, সেইটা হ্যাজ ইমেন্সলি কন্ট্রিবিউটেড। কারণ ওর সঙ্গে যদি তুমি কোনোদিন কথা বলো বা ওর সঙ্গে যদি আমাদের কোনো বন্ধুরা কোনোদিন কথা বলে উঠতে পারে, ও বরাবর বলে এসছে যে তানসেনের তানপুরা ওর ড্রিম প্রজেক্ট। অ্যান্ড উই আর স্পিকিং অ্যাবাউট সামওয়ান যে আরো বেশ কিছু খুব ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে কাজ করেছে, একটা দুটো না। তো ইট ফিলস গ্রেট when you become a part of somebody else's dream, আর যখন উইথ টাইম, উইথ দ্য জার্নি, দ্যাট ড্রিম বিকামস ইউর ওন ড্রিম এজ ওয়েল। এইটা একটা অদ্ভুত মেলবন্ধন হয়েছে আমাদের এই সাবজেক্টের উপর কাজ করার সময়, যে কখন একটা যেন তানসেনের তানপুরা সৌগতর স্বপ্ন ছিল আর সেটা থেকে আমাদের সবার স্বপ্ন হতে শুরু করেছে, which I think is the speciality of this project. সরি, অনেক বলে ফেললাম। না না, খুব সুন্দর বললে। আচ্ছা বিক্রম, তোমার এই যে এই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে তোমার সঙ্গে আমি ভার্চুয়ালি কথা বলছি, থাকলেও তোমার বাড়িতে গিয়ে আমরা সবাই একটা এমন সিচুয়েশন দিয়ে যাচ্ছিলাম যেখানে আমাদের সবারই একই রকম একটা লাইফস্টাইল হতে শুরু করেছিল। we all were going through a lot of hardships। মানে আমি একা তো না, আমরা অনেকেই
নানানভাবে এই হার্ডশিপটা দিয়ে গেছি। তো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ইনিশিয়ালি যখন ব্যাপারটা ঘটছিল, যখন লকডাউন অ্যানাউন্স করা হলো, আমি বম্বেতে ছিলাম, বম্বেতে আটকে গেলাম আমার এক বন্ধুর বাড়িতে। অভিনব আমার খুব ছোটবেলাকার বন্ধু, আমার প্রথম বন্ধু ইনফ্যাক্ট। ওর বাড়িতে যখন আটকে যাই, তখন ইনিশিয়ালি আমরা ভেবেছিলাম যে এই পুরো ব্যাপারটা বোধহয় সপ্তাহখানেক বা সপ্তাহ দুয়েকের জন্য হবে। আমরা অনেকেই তাই ভেবেছিলাম। আস্তে আস্তে আমরা রিয়েলাইজ করতে শুরু করলাম যে না, ব্যাপারটা এর থেকে অনেক বেশি সিরিয়াস, ব্যাপারটা আরো অনেক বেশি দিন চলতে পারে। আহ, বাড়ির সমস্ত কাজ নিজেদের করতে শুরু করতে হলো অবভিয়াসলি। এভরিথিং স্টার্টিং ফ্রম ঘর ঝাড় দেওয়া বা ঘর মোছা বা রান্না করা বা ইউনো রান্না জোগাড় করা, বাসন মাজা, বাজার যাওয়া, সবটাই নিজেরাই করছিলাম আমরা অবভিয়াসলি, অন্য কোনো অপশনও ছিল না। আই থিঙ্ক একটা পয়েন্টের পরে উই স্টার্টেড অ্যাকসেপ্টিং ইট যে আচ্ছা, আমরা সবাই একখানা ডিফিকাল্ট ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, এইটাই আমাদের এই মুহূর্তের লাইফস্টাইল, আর এটা মেনে নেওয়াটা ইজ দ্য বেস্ট থিং টু ডু। একটা প্যানিক মাঝে মধ্যে তৈরি হচ্ছিল যে আমরা কবে এটাকে ওভারকাম করতে পারবো, আদৌ হোয়াট এক্স্যাক্টলি আর উই হেডিং টুয়ার্ডস, হোয়াট ইজ কেপ্ট ইন স্টোর ফর আস ইন ফিউচার, এইগুলো নিয়ে একটা চিন্তা তো অবভিয়াসলি হচ্ছিল। বাট থ্যাঙ্কফুলি আমাদের সবারই কাছের মানুষরা আমাদের পাশে ছিল, আমার বাবা মা, আমার বোন, আমার খুব কাছের বন্ধু বান্ধবরা, অভিনব যার বাড়িতে আমি ছিলাম ও। তো আই থিঙ্ক দে আর দ্য পিপল হু হেল্পড আস সার্ভাইভ থ্রু দিস অ্যান্ড কাম আউট অফ ইট। এই মুহূর্তে দাঁড়িয়েও আমি বলবো যে দেয়ার আর লট অফ ইনসিকিউরিটিস আমাদের সবারই ভাবনা চিন্তার মধ্যে, যে লকডাউন তো শেষ হয়েছে কিন্তু করোনা তো নিশ্চয়ই শেষ হয়নি, এখনো মানুষ ইনফেক্টেড হচ্ছে, এখনো মানুষের আরো বেশি করে হচ্ছে, প্রাণ আরো বেশি করে আরো হচ্ছে, আরো ঊর্ধ্বমুখী। এখনো মানুষের প্রাণ যাচ্ছে। ইনফ্যাক্ট আমি আশেপাশে যেভাবে দেখছি বা আমার পরিচিত যারা যারা কোনোভাবে এর মধ্যে হসপিটাল মুখী হতে বাধ্য হয়েছে, তাদের সবাইকে প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে সমস্ত স্টেটে, অ্যাক্রস ইন্ডিয়া। মানে সেটা বম্বেতে হতে পারে, সেটা দিল্লিতে হতে পারে, সেটা কলকাতায় হতে পারে, নানান মানুষকে নানান রকম প্রবলেম ফেস করতে হয়েছে, আমরা নিজেরাও দেখেছি। অ্যাট দ্য সেম টাইম দিস হোল থিং, যেখানে প্রাইভেট হসপিটালে কোভিডের চিকিৎসার কত খরচা নিয়ে আমাদের অনেকেরই অনেক প্রশ্ন বা আমাদের অনেকের অনেক চিন্তা। কারণ এমন নানান সময় আমরা জানতে পেরেছি যে দ্য এক্সপেন্স ইজ হিউমাঙ্গাস। হ্যাঁ, আর একটা প্যান্ডেমিক সিচুয়েশনে যদি এইরকম একটা অবস্থা হয়, তাহলে তো মানুষ বাড়ি থেকে বেরোতে আরো বেশি ভয় পাবে। কারণ কালকে আরো যদি ভগবান না করুক কারুর এরকম সিচুয়েশন হয় যে তাদের হসপিটাল মুখী হতে হলো, তাহলেও অত অত বড় একটা খরচার রেসপন্সিবিলিটিকে আমরা এই মুহূর্তে নেওয়ার সিচুয়েশনে আছি, যেখানে আমরা সবাই গত 3 মাস কাজই করিনি। আমাদের মধ্যে অনেকে যারা যারা কোনো রেগুলার কাজের মধ্যে নেই, তারা মাইনে পায়নি, বা অনেকে চাকরি চলে গেছে, বহু বন্ধু বান্ধবের আমার চোখে চলে যারা গেছে। নানান সেক্টরে নিজেদের চাকরি হারিয়েছে। এরকম একটা সিচুয়েশনে বসে আদৌ আমরা কতটা রিস্ক নিতে পারবো বা কতটা এক্সপেন্সেস হ্যান্ডেল করতে পারবো, এই জিনিসগুলো ডেফিনেটলি ভাবাচ্ছে, অনেকটা করে ভাবাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এটাও আমাদের মানতে হবে যে যদি এইটার ভ্যাকসিন আসতে, যদি কোভিডের ভ্যাকসিন আসতে আরো 6 মাস লাগে, তাহলে আমাদের আশেপাশের মানুষদের, আমাদের নিজেদেরও, আমার তোমার বাড়িতে বসে 6 মাস কাটানোর মতন ফিনান্সিয়াল সিকিউরিটি নেই, হতে পারে না। তাই কাজে বেরোতে আমরা বাধ্য। কিন্তু যতটা আমরা সেফটি মেজার্স, যা যা নিয়ম আমাদের বলা হয়েছে সেগুলো মেনটেন করে বেরোবো, তত আমাদের জন্য ভালো এবং আমাদের পরিবারের লোকেদের জন্য ভালো। কারণ বেরোনোর পরে রাতে তো আমাদের বাড়ি ফিরতে হবে বাবা মা বোন দাদু দিদাদের কাছেই। তো ইটস বেটার ফর আস যাতে আমরা নিজেদেরকে এবং তাদেরকে সেফ রাখার আপ্রাণ চেষ্টা করি। একদম খুব সুন্দর ভাবে বললে। আর এই সঙ্গে আমি বলবো যে তানসেনের তানপুরা তোমাদের শুটিংটা যে সময় হয়েছে এবং রিলিজও হলো যে সময়, এটা তোমার ক্ষেত্রে অনেকটা প্লাস পয়েন্ট আমি বলবো। কারণ যে সময় শুটিংটা শেষ হয়েছে ঠিক তার পরে পরেই এই প্যান্ডেমিক সিচুয়েশনটা গ্রিপ করেছে ইন্ডিয়াতে এবং আমাদের রাজ্যেও। হ্যাঁ, তারপরে ইনফ্যাক্ট আমাদের 8ই মার্চ আমাদের শুটিং শেষ হয়েছে শর্মিলাদি। হ্যাঁ 8th of এবং March we completed shooting, আর আই থিঙ্ক 20th মার্চের পর থেকে তো প্রায় লকডাউন সিচুয়েশন শুরুই হয়ে গেছিল। তো খুব খুব নেক অন নেক আর কি। হ্যাঁ, মানে উই হ্যাভ বিন ভেরি লাকি যে আমরা শুটিং ঠিক করে কমপ্লিট করতে পেরেছি। হ্যাঁ, তো এবং দ্যাট আমি হ্যাজ বিন আ বলবো যে ব্লেসিং। এমন একটা সময় ওয়েব সিরিজটা রিলিজ করছে যখন মানুষ বাড়িতে বসে ওয়েব সিরিজই দেখছেন, কারণ সিনেমা হল এখনো বন্ধ। কবে খুলবে Correct. সেটার নিশ্চয়তা নেই, এবং খুললেও আগের মতো মানুষ মানে আনন্দ করতে সিনেমা দেখতে যেতে পারবেন কিনা সেই মুহূর্তে সেটাও খুব সেটা আমরা অনেক। এখনো জানি না। ঠিকই। তো Which is true, which is very true. নিজেকে লাকি বলবে নাকি আনলাকি বলবে? নিজেকে
আমি দুটোই বলবো। আমি আমি খুব লাকি, কারণ কাঞ্চনের তানপুরার শুটিংটা আমরা অন্তত ঠিক সময় শেষ করতে পেরেছিলাম। যদি শুটিং আটকে যেত তাহলে অবভিয়াসলি সিরিজটাও আটকে যেত, অনেকটাই পিছিয়ে যেত। আর এমন সময় রিলিজ করছে যখন হয়তো মানুষের ওয়েব কন্টেন্ট দেখার অভ্যেস আগের থেকে বেড়েছে, কারণ গত 3 মাস ধরে আমরা ওয়েব কন্টেন্ট ছাড়া কিছুই দেখতে পারিনি। অবভিয়াসলি তুমি যেরকম বলছিলে যে থিয়েটার্স বন্ধ, সুতরাং সিনেমা রিলিজ করতে পারছে না, বা যেগুলো রিলিজ করছে সেগুলো ওয়েবেই রিলিজ করতে বাধ্য হচ্ছে। আহ, তো এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে কাঞ্চনের তানপুরার মতন একটা সাবজেক্ট স্পেশালি, আমার মনে হয় না যে আমরা এত সুন্দর মাউন্টিং এর একটা সাবজেক্ট খুব একটা বাংলা ওয়েবে দেখে উঠতে পারি। আমি যতদূর জানি বা আমাকে যতদূর জানানো হয়েছে প্রযোজকদের দ্বারা, যে তানসেনের তানপুরা ইজ দেয়ার মোস্ট অ্যাম্বিশিয়াস প্রজেক্ট। এখন পর্যন্ত তাদের সব থেকে অ্যাম্বিশিয়াস প্রজেক্ট ইজ তানসেনের তানপুরা। তো সেদিক দিয়ে আই থিঙ্ক আই এম ভেরি লাকি দ্যাট আই এম আ পার্ট অফ দ্য প্রজেক্ট। আই এম ড্রাইভিং দ্য প্রজেক্ট অ্যাজ দ্য ফেস অফ দ্য প্রজেক্ট। আই এম ভেরি লাকি অ্যাবাউট ইট। অ্যাট দ্য সেম টাইম আমি একটু হলেও বলবো যে আমিও অনেক আরো অভিনেতাদের মতন আনলাকি যে এই জিনিসটা কবে মিটবে আমরা জানি না। সুতরাং ধরো আমার যে সিনেমাগুলো নিয়ে কথা হচ্ছিল, সেই সিনেমাগুলো আদৌ কবে শুট হবে, কতদিনের জন্য পিছিয়ে গেল, আদৌ হচ্ছে না না, সে ব্যাপারে ক্ল্যারিটি আমাদের কাছে এই মুহূর্তে নেই। সবটাই ডিপেন্ড করবে কবে হল খুলছে, হল খোলার পরে আমরা কতটা হলে গিয়ে সিনেমা দেখার সিচুয়েশনে থাকছি, বা সেই সিচুয়েশনটা আমাদের জন্য কত দিনে ফ্রেন্ডলি হচ্ছে। এই সব কিছু দেখার পরে হয়তো আগামী দিনের সিনেমাগুলো আবার শুরু হবে। তো আই এম ভেরি লাকি যে তানসেনের তানপুরা রিলিজ করতে পারছে। আই এম ভেরি লাকি যে তানসেনের তানপুরার টিজার এবং ট্রেলার এবং পোস্টার নিয়ে আমরা প্রচুর পজিটিভ ফিডব্যাক পেয়েছি। আমি অনেক লোকের উত্তেজনা দেখতে পাচ্ছি, বা অনেক লোকের পজিটিভ ভাইব দেখতে পাচ্ছি সেটা নিয়ে। অ্যাট দ্য সেম টাইম সিনেমা আবার আমরা কবে শুট করব? আর থিয়েটার তো, থিয়েটারে গিয়ে সিনেমা দেখা আমার কাছে একটা এক্সপিরিয়েন্স, আমি ওটা খুব পছন্দ করি, আমার খুব পছন্দের বিষয় ওটা। আই লাভ দি অ্যাম্বিয়েন্স অফ আ থিয়েটার। আমরা তো বড় হয়েছি সেরকম ভাবে, তুমি আমি আমরা হলে গিয়ে বসে অত বড় একটা স্ক্রিনে সিনেমা দেখতে ভালোবাসি। ওটা ওটা খুব মনের কাছের একটা ব্যাপার, আমারও খুব মনের কাছের একটা ব্যাপার। তো সেইটা কবে আবার হবে তা নিয়ে একটা সংশয়ও থেকে যাচ্ছে। তো আই এম ভেরি লাকি যে তানসেনের তানপুরা এই সময় রিলিজ করছে, অনেক মানুষ দেখতে পাবে। আমার একটা কাজ আবার অনেকগুলো দিন বাদে লোকে দেখতে পাবে, কারণ ফাগুন বউ শেষ হয়েছিল নভেম্বরের এন্ডে, দিস ইজ অলরেডি জুন। তো সেদিক দিয়ে আই এম ভেরি লাকি। অ্যাট দ্য সেম টাইম এরপরে আবার কবে আমরা সিনেমা হলে বসে সিনেমা দেখতে পাবো, এবং এরপরে আবার কবে আমি নিজের সিনেমা হলে রিলিজ করতে দেখতে পাবো, সেইটা নিয়ে একটা সংশয় এই মুহূর্তে আছে। তাই জন্য একটু একটু ওয়ারিড, এটুকুই।